ক্লাস 12 এর আজকের ভিডিও টিউটোরিয়াল ক্লাসে আমরা অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ থেকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তো এর আগে আমি তোমাদের থিওরি পোর্শনটা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি এবং সেখানেও কিছু গাণিতিক সমস্যা সমাধান করিয়ে দিয়েছিলাম ছায়া প্রকাশনী থেকে। তো আজকে বেশ কিছু সমস্যা সমাধান করব যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অঙ্কগুলো ভালো করে সবাই দেখে নেবে এবং আশা করি তোমরা আগের ভিডিওগুলো কমপ্লিট করে ফেলেছো অল্টারনেটিং কারেন্টের। তো আমাদের সিলেবাস তো আস্তে আস্তে এগিয়ে চলেছে। এটার পর আমরা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা ইএম থিওরি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ওটা পড়ব। ওটা একটা বা দুটো ক্লাস লাগবে, একটা ক্লাসেই কমপ্লিট করার চেষ্টা করবো, কারণ ওখান থেকে আমাদের বোর্ড এক্সামে 3 নম্বর আসবে। তো এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে আমাদের সিলেবাসে 32 মার্কস 32 নম্বর কমপ্লিট হয়েছে। তো আমরা প্রথমে কিছু ছায়া প্রকাশনীর অঙ্ক করি। তো কিছু অঙ্ক দেখেছিলাম, প্রথমে ছায়া প্রকাশনী। প্রথম আমরা দেখি, আমরা কিছু অঙ্ক তো আমাদের দেখিয়েছিলাম যতদূর মনে পড়ছে। তো প্রথম যেটা দেখি সেটা হচ্ছে ডায়নামো ট্রান্সফরমার সংক্রান্ত 13 নম্বর অঙ্কটা। প্রবলেম নাম্বার 13, সেট 2। তো এখানে দিয়েছে একটি আদর্শ আরোহী ট্রান্সফরমারের প্রাথমিক কুণ্ডলী দেওয়া আছে। আচ্ছা, আদর্শ ট্রান্সফরমার মানে কি? আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে, আদর্শ ট্রান্সফরমারের ক্ষেত্রে VS বাই VP মানে সেকেন্ডারি ভোল্টেজ বাই প্রাইমারি ভোল্টেজ ইকুয়ালস টু NS বাই NP। আদর্শ মানে কি? P ইনপুট ইকুয়ালস টু P আউটপুট। ইনপুট আর আউটপুট পাওয়ারটা সমান তাহলে হবে IP বাই IS, এবং এই রেশিওটাকে বলা হচ্ছে আমাদের T দিয়ে লিখি আমরা ট্রান্সফরমেশন রেশিও। আগের দিন আমি এটা বলে দিয়েছিলাম। তো যাই হোক, কি কি দেওয়া আছে দেখি। প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যা 100 এবং পাক সংখ্যার অনুপাত 100, মানে NPটা হচ্ছে প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যা 100 এবং পাক সংখ্যার অনুপাত। তো দেখো, আরোহী ট্রান্সফরমারে আরোহী যেহেতু বলেছে, আরোহী মানে আউটপুট NS টা গ্রেটার দ্যান NP। তো NS বাই NP এই ভ্যালুটাও বলেছে 100। ওকে, প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যা 100 এবং পাক সংখ্যার অনুপাত 100। ইনপুট ভোল্টেজ ও ক্ষমতা দিয়েছে V ইনপুট মানে VS দিয়ে দিয়েছে 100 ভোল্ট, যতদূর সম্ভব দেখলাম, সরি 220 ভোল্ট, 220 ভোল্ট। আর ইনপুট P ইনপুট দিয়ে দিয়েছে ইনপুট ভোল্টেজ, সরি V ইনপুট মানে VP প্রাইমারি ভোল্টেজ দিয়েছে 220, আর ইনপুট পাওয়ার দিয়ে দিয়েছে 1100 ওয়াট। এই হলো আমাদের তথ্য। কি বার করতে হবে? গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত সেটা বার করতে হবে। কোনগুলো বার করতে হবে লিখে নিই। NS কত, আর কি কোশ্চেন 2 প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ মাত্রা মানে I প্রাইমারি কত, আর কি গৌণ কুণ্ডলীর বিভব VS কত, VS কত, আর গৌণ কুণ্ডলীর প্রবাহ মাত্রা IS কত, আর
গৌণ কুণ্ডলীর ক্ষমতা কত, পি আউটপুট কত। তো এই হচ্ছে আমাদের ডেটা এবং এখান থেকে আমাদের প্রবলেমটা সলভ করতে হবে। তো দেখো আমরা প্রথমে চলে আসি, এনপি দিয়েছে 100, তাহলে এনএসটা কত হবে, এনএস ইকুয়ালস কত 100 ইনটু এনপি, তাহলে 100 গুণ 100 মানে 10,000। তাহলে আমরা প্রথমটা পেয়ে গেছি। ওকে, ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, ইনপুট পাওয়ার দেওয়া আছে, তাহলে আইপি কত হবে, আইপি মানে হচ্ছে ভিপি ইনপুট বাই ভিপি, তাহলে কত 1100 বাই 220 মানে 5 অ্যাম্পিয়ার। ইনপুট কারেন্ট হলো 5 অ্যাম্পিয়ার, তাহলে এটাও পেয়ে গেলাম। VS by VP equals to NS by NP. Again, VS by VP, VP কত 220 আর NS by NP টা কত দিয়েছে 100, তাহলে এই রেশিওটা প্রত্যেকটাই হচ্ছে মানে ট্রান্সফার মানের ক্ষেত্রে যে রেশিওটা সেটা হলো 100, তাহলে এটা হলো 100, তাহলে সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 220 আর 200 ভোল্ট, তাহলে VS পেয়ে গেলাম। আর I প্রাইমারি পেয়েছি, তাহলে IP by IS ইকুয়ালস টু 100, তাহলে IP পেয়েছি 5, তাহলে IS হচ্ছে আমাদের IP বাই 100, তাহলে 5 বাই মানে 0.05 অ্যাম্পিয়ার, তাহলে I সেকেন্ডারি পেয়ে গেলাম। আর আউটপুট পাওয়ার একই হবে, P আউটপুট, তাহলে হবে আর কত ইনপুট কত ছিল 1100, তাহলে আউটপুটটা 1100 হবে। কেন, এটা বলেছে আদর্শ আইডিয়াল, তাহলে আমরা সবগুলো ক্যালকুলেট করে ফেলেছি, যা যা আমাদের এখানে বলা হয়েছিল সবগুলোই আমরা পেয়ে গেছি। তো প্রবলেমটা আমরা সলভ করে ফেললাম। এরপর চলে যাই, আমাদের ট্রান্সফরমার থেকে একটাই প্রশ্ন আছে। এরপর চলে যাই আমরা 12 নম্বর প্রশ্নে। আমরা মনে হয় 10 করে ফেলেছিলাম, 9 করে ফেলেছিলাম, ওকে 8, 7, 8, 9, 10 এই চারটে মনে হয় দেখিয়েছিলাম। 12 নম্বরটা দেখি এবার। এটা কমপ্লিট হলো, এবার 12 নম্বর প্রবলেমটা দেখব। নম্বর প্রবলেমে বলা হয়েছে একটি 5 হেনরি আবেশক এবং 1000 ওহম রোধের শ্রেণী সমবায় যুক্ত করা হলো। তাহলে আবেশকটা বর্তনীটা এঁকে ফেলি, 1000 ওহম 5 হেনরি, এর সঙ্গে একটা সোর্স দেবে, এসি সোর্স, অল্টারনেটিং ভোল্টেজ সোর্স লাগানো আছে। ভোল্টেজ সোর্সের ভ্যালুও নিশ্চয়ই দেওয়া থাকবে। আচ্ছা, যার আরএমএস ভোল্টেজ হলো 100 আর কম্পাঙ্ক হচ্ছে 50। এখানে ইনপুট আরএমএসটা দিয়ে দিয়েছে 100 ভোল্ট আর কম্পাঙ্ক দিয়েছে, ফ্রিকোয়েন্সি দিয়েছে 50 হার্জ, 50 সিপিএস মানে 50 হার্জ, সাইকেল পার সেকেন্ড মানে 50 হার্জ। ওকে, 50 সিপিএস মানে 50 হার্জ, এটা দেওয়া আছে। বর্তনীর তড়িৎ প্রবাহের গড় বর্গবেগের বর্গমূল কত, মানে আইআরএমএস কত, আইআরএমএসটা বার করতে হবে। আর কি বলেছে, বর্তনীর তড়িৎচালক বল ও প্রবাহ মাত্রা দশমার্থক্য থিটা কত, থিটা ক্যালকুলেট করতে হবে। বর্তনীর ব্যয়িত ক্ষমতা কত, পি গড় সব সময় মানে ইআরএমএস আইআরএমএস cos থিটা, এটার মান কত। তো প্রথম আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইম্পিডেন্সটা বার করে নিই। জেড ইকুয়ালস টু, এটা হচ্ছে আমাদের এলআর সার্কিট, এটা এল এটা আর, তাহলে এলআর সার্কিটের ইম্পিডেন্সের সূত্র কি আর স্কয়ার প্লাস 2 পাই এফ এল হোল স্কয়ার, তাহলে আর স্কয়ার প্লাস 2 পাই এফ এল হোল স্কয়ার মানে রুট ওভার
1000 স্কয়ার প্লাস 2 পাই 50 ইনটু 5 হোল স্কয়ার। এটা আমরা ক্যালকুলেট করে নিই কত ওহম এলো। এটা আমাদের আসছে root over 1000 স্কয়ার প্লাস 100 পাই মানে 500 পাই, 500 মানে 500 পাই স্কয়ার। 1862.1 ওহম। তাহলে বর্তনীর প্রতিরোধ হলো, বর্তনীর প্রতিরোধ হলো 1862.1 ওহম। অতএব IRMS কত? ERMS দিয়েছে 100 বাই Z 1862.1, 100 ডিভাইডেড বাই অ্যান্সার 0.0537 অ্যাম্পিয়ার। অ্যান্সারটা দেখে নেব। অ্যান্সার আমাদের কত দেওয়া আছে? 0.054। ঠিক আছে, তাহলে আরএমএস কারেন্ট বেরিয়ে গেছে। আচ্ছা, থিটা বার করব কি? cos থিটা সূত্র হচ্ছে পাওয়ার ফ্যাক্টর r বাই z। এটা দিয়ে সবচেয়ে থিটা সহজে বার করা যাবে। তাহলে থিটা চলে এলো cos ইনভার্স r বাই z। তাহলে cos ইনভার্স 1000 ডিভাইডেড বাই 1862.1 57.5 57.518। তাহলে 5 2 করে দিলাম ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম। তাহলে এভারেজ পাওয়ার কত? ব্যয়িত ক্ষমতা ERMS কত? 100, IRMS 0.0537, আর cos থিটার মানটা কত? r বাই z মানে হচ্ছে 1000 বাই 1862.1, যেটা বেরোবে ওয়াটে। এটা গড় ব্যয়িত ক্ষমতা। সবসময় আমরা গড় মানই বার করি ক্ষমতার ক্ষেত্রে। তাহলে 100 ইন্টু 0.0537 ইন্টু 1000 বাই 1862.1, 2.8838 মানে 2.884। তাহলে আমরা পেয়ে গেলাম ব্যয়িত ক্ষমতা, পেয়ে গেলাম অ্যাঙ্গেল, পেয়ে গেলাম আর কারেন্টটা পেয়ে গেছি, ইম্পিডেন্স পেয়ে গেছি। তো অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। খুব একটা ভালো অঙ্ক। এই ধরনের প্রবলেমগুলো আমাদের পরীক্ষায় আসে, তো তোমরা কিন্তু ভালো করে অবশ্যই দেখবে। এরপর চলে আসি 11 নম্বর প্রশ্ন। এখানে আমাদের 11 নম্বর প্রশ্নটাই বাকি আছে। একটি 5 মাইক্রোফ্যারাড ধারক 10 ওহম রোধক এবং 50 হার্জ কম্পাঙ্কের এসি সোর্সের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করলে ক্ষমতা গুণক 1 হবে, বা এলসিআর সার্কিট। 11 নম্বর প্রশ্ন। আচ্ছা, কি কি দিয়েছে? সি দিয়েছে, ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স, একটা ইন্ডাক্টর লাগাতে বলছে। এই ইন্ডাক্ট্যান্সটা কত বার করতে হবে। এটা আর রেজিস্টার, ক্যাপাসিটর সিরিজ যোগ করে সোর্স ভোল্টেজ দিয়েছে। সি দিয়ে দিয়েছে কত? 2 মাইক্রোফ্যারাড। রেজিস্ট্যান্স দিয়েছে কত দেখলাম? 5 মাইক্রোফ্যারাড। দিস ইজ 5 মাইক্রোফ্যারাড। and রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে হচ্ছে 1000 ওহম। 1000 ওহম। তাহলে এল কত বার করতে হবে? কত হেনরি। কখন আর কি দেওয়া আছে? ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে। ফ্রিকোয়েন্সি, সোর্সের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। তো দেখো বলেছে ইন্ডাক্টর বা আমাদের আবেশকের মানটা কত হলে বর্তনীর ক্ষমতা গুণক 1 হবে। বর্তনীর ক্ষমতা গুণক সমান 1 মানে cos থিটার মানে 1 মানে কখন হয়?
যখন এলসি আর বর্তনী এক, অতএব বর্তনীর অনুনাদ অবস্থায় আছে। ক্ষমতা গুণক কখন হয়? যখন বর্তনী এলসি আর বর্তনী অনুনাদ হয় তখন ক্ষমতা গুণক, তার মানে এক্সএল সমান এক্সি। কারণ এক্সএল সমান এক্সি হলে জেড এর মানটা আর এর সমান হবে, ফলে cos θ r বাই জেড, cos θ টা 1 হয়ে যাবে। অনুনাদের সময় ক্ষমতা গুণকের মান 1 হয়, এবং আমরা আগেও করেছি। তাহলে এক্সএল কত? ওমেগা এল 2 পাই এফএল সমান এটা কত? 1 বাই 2 পাই এফসি। তাহলে এখান থেকে এলটা বার করতে হবে। তাহলে এখান থেকে আমাদের এল চলে এলো 1 বাই 4 পাই স্কয়ার এফ স্কয়ার ইন্টু সি, 1 বাই দিস। তাহলে আমরা এখান থেকে বার করে ফেলবো এক্সএল সমান এক্সি যখন হবে তখন আমাদের বর্তনীর অনুনাদ হবে এবং জেড ইকাল টু আর হবে, এটা দুটো সমান হবে। তাহলে এটা কত আসছে? 1 বাই 4 পাই স্কয়ার ইন্টু 50 হলো কম্পাঙ্ক, তাহলে 50 স্কয়ার ইন্টু সি দিয়েছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 2.0 সামথিং, 2.026, এটা আসছে 2.026 হেনরি, বা যেটাকে উত্তরে দিয়েছে দেখলাম প্রায় 2 হেনরি। ঠিক আছে, কোনো সমস্যা হয়। তাহলে এলটা কত যুক্ত করতে হবে? ইন্ডাক্টর যেটা যুক্ত করলে এটা এখানে ক্ষমতা গুণকের মান 1 হয়ে যাবে। তাহলে এল এর মানটা, ক্ষমতা গুণক 1 মানে তার মানে আমাদের খেয়াল রাখতে হবে যদি বলা থাকে ক্ষমতা গুণক 1 মানে এক্সএল সমান এক্সি, এক্সএল সমান এক্সি হলে তবেই ক্ষমতা গুণকের মান 1 হবে। তাহলে কত হতে হবে এল এর মানটা? এল এর মানটা হতে হবে 2 হেনরি। এরপর আমরা এদিকগুলো তো হয়ে গেল, 7, 8, 9, 10 আগে করে দিয়েছিলাম, 11, 12, 13, 14, 11, 12, 13 এখন করে ফেললাম আমরা। তো এবার সেট টু 2 একটা এলসিআর শ্রেণীর অঙ্ক দেখি। সেট টু র্যাকেটটা কি বলেছে? এই অঙ্কগুলো ভালো করে করলেই আমাদের হয়, বোর্ড এক্সামের জন্য এই যথেষ্ট, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু খুব আসে। 1 নম্বর যে অঙ্ক সেট টু দিয়ে দিয়েছে, আর দিয়েছে এলসিআর সার্কিটের, আর দিয়েছে 125 ওহম, এল দিয়েছে 100 মিলি হেনরি, সি দিয়েছে 10 টু দি পাওয়ার মাইনাস 7, এই তিনটে ভ্যালু দিয়ে দিয়েছে। বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক কত? অনুনাদি কম্পাঙ্ক, অনুনাদি কম্পাঙ্ক আমি যা সূত্র লিখে দেবো তোমরা নিউমেরিক্যালটা করে ফেলবে। এফ সমান 1 বাই 2 পাই রুট ওভার এলসি। এল দেওয়া আছে, সি দেওয়া আছে, মানগুলো বসিয়ে দেবে, কনভার্ট করে নেবে। তাও মানটা আমি লিখে দিচ্ছি একটা অঙ্কে, 2 পাই রুট ওভার এল হচ্ছে 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু সি দিয়েছে 10 টু দি পাওয়ার মাইনাস 7ই দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তাহলে যেটা বেরোবে বেরোবে হার্টজে, এটা ক্যালকুলেট করে নেব অনুনাদি কম্পাঙ্ক। আর দিয়েছে কি কিউ গুণকের মান, কোয়ালিটি ফ্যাক্টর, কিউ গুণক মানে 1 বাই আর রুট ওভার এল বাই সি, এটা হচ্ছে কিউ গুণক। খুব সহজ অঙ্ক করে নেবে, মান বসিয়ে দেবে। তাহলে 1 বাই 125 রুট ওভার এল হলো 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 7। কিউ গুণকের কোনো একক হবে না, তো আমরা একটু হিসেবটা করেই ফেলি যখন লিখে ফেললাম। 1 বাই 2 পাই রুট আন্ডার 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, দেখো মাইনাস 3 মাইনাস 7 মানে মাইনাস 10। তো এটা হলো হচ্ছে 1591.54, এটার মানটা হলো 1591.54। ঠিক আছে, এত হার্জি বেরোলো। আর এটা কত বেরোচ্ছে? 1 বাই 125 ইন্টু রুট ওভার, তাহলে 10 টু দি পাওয়ার 8 হয়ে যাচ্ছে ভিতরটা নাকি। এটা উপরে গেলে হচ্ছে, উপরটা হচ্ছে মাইনাস 1 মানে 10 টু দি পাওয়ার 6 আসবে, মানে 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মানে 1000 আসবে, 1000 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 7 মানে 8, 1000 বাই 125 মানে 8। তাহলে আমরা ক্ষমতা গুণক, কিউ ফ্যাক্টর, কোয়ালিটি ফ্যাক্টরের মানও বার করে ফেললাম এবং
অনুনাদি কম্পাঙ্ক রেজোনেন্স ফ্রিকোয়েন্সি তার মানটা বার করে ফেললাম। ঠিক আছে, 3-এরটা একটু দেখি। 3 নম্বর প্রবলেম নাম্বার 3 সেট 2। দেখাও যে একটি আবেশক L, ধারক C এবং একটি রোধককে শ্রেণী সমবায় যুক্ত করে যদি এগুলো হয়, তাহলে বর্তনীর C এর মান কত হলে বর্তনীর প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে? বর্তনীর প্রবাহ মাত্রা সর্বোচ্চ কখন হবে? যখন অনুনাদ হবে। বর্তনীর প্রবাহ মাত্রা LCR এর সর্বোচ্চ কখন হয়? যখন জেডটা মিনিমাম হয়, আইটা ম্যাক্সিমাম হয়। তার মানে অনুনাদের ক্ষেত্রে আমাকে ভ্যালুটা বার করতে হবে। কম্পাঙ্ক দিয়েছে কত? এল দিয়েছে কত? এল দিয়েছে হচ্ছে 10 মিলি হেনরি। রেজিস্ট্যান্স কোনো কাজে লাগে না অনুনাদের এই জায়গাটায়, 100, তাও লিখে রাখি। আর ফ্রিকোয়েন্সি দিয়েছে 1000, দেখলাম মনে হলো 1000 পার সেকেন্ড মানে হার্জ, 1000 সেকেন্ড ইনভার্স মানে 1, সিপিএস মানে যা, হার্জ মানে তাই, পার সেকেন্ড মানে তাই। তাহলে কখন প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে? যখন বর্তনীতে অনুনাদ ঘটে। প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে যখন বর্তনীতে অনুনাদ ঘটে। তার মানে XL equals to XC। আমাদের বার করতে হবে কি C এর মান কত? তাহলে XL মান কত? 2 পাই FL সমান 1/2 পাই FC। তাহলে C টা বার করতে হবে। C এর মানটা কত? আমি এখানটা লিখি, জায়গা আছে। তাহলে C টা কত চলে আসছে? 1/4 পাই স্কয়ার F স্কয়ার L। এটা আমরা হিসাব করি, একবারে মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে 1/4 পাই স্কয়ার, F মানে হলো 10 টু দি পাওয়ার তাহলে 6 ইনটু L হচ্ছে 10 ইনটু 10 টু দি পাওয়ার -3 হবে, কারণ মিলি হেনরি আছে। আমাদের এটা আসছে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -6, তার মানে এটা আসছে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। তাহলে 2.5 মাইক্রো ফ্যারাড। এটা হচ্ছে 10 ইনটু 10 টু দি পাওয়ার -3 করে নিতে হবে, হেনরিতে করে নিতে হবে। তাহলে 3 এর অঙ্কটা সেট 2 আমরা কোশ্চেন নাম্বার 3, যেটা কোশ্চেন নাম্বার 3 সেট 2, এটা কমপ্লিট করে ফেলব। এরপর চলে যাই সাঁতরা পাবলিকেশনের কিছু প্রবলেম। এই প্রবলেমগুলো তোমাদের ছোট ছোট করে একটু লিখে দেবো। ছায়া প্রকাশনের বই ম্যাক্সিমাম জনের কাছে থাকে, তো সাঁতরা পাবলিকেশনের বই সব জায়গায় থাকে না, তো সেগুলো একটু দেখি। সাঁতরা পাবলিকেশন, সাঁতরা পাবলিকেশনে পৃষ্ঠা নম্বর 420। যাই হোক, আমি দিচ্ছি একটা কোশ্চেন, কঠিন গাণিতিক 2। এখানে বলেছে একটা এসি ভোল্টেজ দিয়ে দিয়েছে 100 sin 100t, এত ভোল্ট। দিস ইজ একটা এসি ভোল্ট দিয়ে দিয়েছে এত, আর আই দিয়ে দিয়েছে, কারেন্ট দিয়ে দিয়েছে 100 sin, this is also 100t, this is in millivolt, sorry milliampere। ওকে, কি ক্যালকুলেট করতে হবে? ব্যয়িত ক্ষমতা, পি অ্যাভারেজটা কত? তাহলে কি পি অ্যাভারেজের সূত্র কত? ইআরএমএস আইআরএমএস cos θ। তো দেখো এখানে দুটোরই কারেন্ট আর ভোল্টেজের মধ্যে দুটোরই সেম ফেজে আছে। এটি ফেজ ডিফারেন্স থিটা, ডাইরেক্ট ইকুয়েশনে ফেজ ডিফারেন্স between voltage and current equals to theta equals to 0।
তাহলে বুঝতে পারলাম ফেজ ডিফারেন্সটা 0, কারণ দুটোরই একই ফাংশন আছে, এখানে কোনো ফেজ ডিফারেন্স নেই। তাহলে পি অ্যাভারেজ গড় ক্ষমতা কত? ব্যয়িত ক্ষমতা মানে গড় ব্যয়িত ক্ষমতা। ইআরএমএস কত? E0 টা কত? 100। কি সূত্র ইআরএমএস মানে E0 বাই √2 ইনটু I0 বাই √2 ইনটু cos 0। তাহলে E0 কত? 100 বাই √2। I0 কত? 100 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিলি অ্যাম্পিয়ার আছে, অ্যাম্পিয়ারে করা হলো বাই √2 ইনটু 1। তাহলে এটা আসছে আমাদের কত? 10 টু দি পাওয়ার 10 বাই 2 5 ওয়াট। তাহলে বর্তনীর ব্যয়িত ক্ষমতা কঠিন গাণিতিকের 2 নম্বর প্রশ্ন আমরা হিসেবটা সমাধান করে ফেললাম। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 4। সাতটা পাবলিকেশনের প্রবলেম নাম্বার 4। একটা গ্রাফ দিয়ে দিয়েছে, গ্রাফটা দিয়েছে এরকম ধরনের একটা গ্রাফ দিয়ে দিয়েছে। এটা হলো ই, এদিকে টি, এটা শীর্ষ মান E0, এটা -E0। শর্টউড বলা হয় এই ওয়েভগুলোকে। তো এই যে ওয়েভটা আমাদের দিয়েছে, ওয়েভ ফাংশনটা টাইম পিরিয়ডগুলো দেওয়া আছে T/2, দিস ইজ T, 3T/2, 3T/2 রাইট, এটা হচ্ছে 2T। এই ক্ষেত্রে গড় মান আরএমএস মান বার করতে হবে। ই বার কত? ই আরএমএস কত? তো আমাদের সূত্র আমরা যেটা জানি সেটা দিয়েই করব। ই বার মানে কত? 2/t 0 টু T/2 ইন্টিগ্রেশন ই ডিটি। তো এখানে ফাংশনটা দেখো, এই যে গ্রাফটা, স্লোপটা কিন্তু পজিটিভ স্লোপ, গ্রাফের স্লোপটা পজিটিভ স্লোপ, কিন্তু মাইনাস থেকে শুরু হয়েছে, কারণ ইকুয়েশনটা হচ্ছে y সমান mx মাইনাস c। তাহলে এই ক্ষেত্রে e এর ইকুয়েশনটা হবে e সমান স্ট্রেট লাইন, যেহেতু m টা কত, স্লোপ কত, স্লোপটা আমরা ক্যালকুলেট করতে পারি। দেখো এইটা হচ্ছে, এইটুকুনি হলো আমাদের E0, আর এটা হচ্ছে T/2। তাহলে tan থিটা হচ্ছে E0 বাই T/2 কিন্তু এক্সটা হলো টাইম, টাইমের সঙ্গে ভ্যারি করছে, মাইনাস এখান থেকে মাইনাস থেকে শুরু হয়েছে, দ্যাট ইজ E0 at t equals to 0। t equals to 0 তে এর মানটা কত? আমরা ইকুয়েশনটা ঠিক এলো কিনা দেখে নিই। t 0, এখানে t এর মানটা যখন 0 তাহলে এটা আসছে E0, ঠিক আছে। t এর মানটা যখন T/2 0 চলে আসছে, t এর মানটা যখন t E0 চলে আসছে, রাইট। তাহলে এটাকে আমাদের বসাতে হবে, দ্যাট ইজ 2/t 0 টু T/2, এটা আছে 2E0 বাই t ইনটু t মাইনাস E0 ইনটু dt। এটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে 2/t পূর্ণ চক্রে নিলে তো অ্যাভারেজটা 0 হচ্ছে, টোটাল এরিয়াটা 0। তাহলে এটা কত আসছে? 2E0 বাই t ইনটু, এটা দেখো t কে ইন্টিগ্রেট করলে আসবে t²/2, t²/2 মাইনাস E0 ইনটু t, লিমিট হচ্ছে 0 টু t, আমি একবারে লিখলাম। তাহলে 2/t, t বসালে কত? এটা কেটে গেল, তাহলে t বসালে কত আসছে? 0 টু T/2, সরি T/2 বসালে কত আসছে? এটা আমাদের E0, E0টা কমন বাইরে গেল, E0টা বাইরে এলো। তাহলে t এর মানটা কত বসাবো? 0 থেকে T/2 অবধি ইন্টিগ্রেট করছি, তাহলে t এর মানটা আমাদের চলে এলো এখান থেকে অবধি t²। তাহলে 0 বসালে 0, এটা বসালে হচ্ছে t²/4 মাইনাস, আর এটা c
টি বাই টু মাইনাসেই আসবে, তো আমরা নেগেটিভ পোর্শনটা নিয়ে কাজ করেছি, তাহলে এটার অ্যাভারেজটা মাইনাসেই আসবে। তাহলে কোনো লিমিট দিয়েছি কি প্রবলেমটা, গড় মান আর এটা কত, ঠিক আছে কোনো সমস্যা নেই। তাহলে 2e0/t আর এখানে একটা t আছে তো নিচে, এখানে একটা t আছে আগে থেকে, তাহলে একটা t কেটে গেল, t/4 থেকে e0 থাকছে না, t/4 থেকে তাহলে মাইনাস t/4, তাহলে দেখো মাইনাস e0/2 মাইনাস e, তাহলে এখান থেকে এই অবধি আমরা অ্যাভারেজ করেছি, তাহলে তার হলো মাইনাস t/2, তাহলে এটা হবে এটা e0/2, এটা e0/2 এসে মাইনাসে, তাহলে এটার ক্ষেত্রে প্লাসে হবে। তাহলে আমাদের অর্থাৎ e অ্যাভারেজটা চলে এলো, e অ্যাভারেজের মানটা চলে এলো e0/2। যেহেতু নেগেটিভ করেছি তাই উত্তরে দেখবে একটা মড ইউজ করেছে ওরা। মডটা কেন নিল, আমরা যদি 0 থেকে t/2 করি, 0 থেকে t/2 করলে হলো মাইনাস e0/2, t/2 থেকে t করলে তাহলে কত আসতো e0/2। ওকে, এটার ক্ষেত্রে গড়টা এসছে e0/2 এরকম জায়গায়, তাহলে এটার ক্ষেত্রে আসতো এরকম জায়গায়। টোটাল সাইকেলে গেলে অ্যাভারেজটা কিন্তু 0 হয়ে যাচ্ছে মোট, সেই জন্য আমরা পেয়ে গেলাম আমাদের গড় মান, আমরা হিসাব করে ফেলেছি। এরপর আমরা চলে যাব আরএমএস মান, যা সূত্র সেভাবে আমরা করব। এরপর আমরা দেখব আরএমএস মানটা, খুব ভালো অঙ্ক, অঙ্কটা ছোটর মধ্যে একটা যুক্তিপূর্ণ অঙ্ক। গড় মানটা পেয়ে গেছি, তোমরা আশা করি বুঝতে পারবে, না বোঝার কিছু নেই, লিমিট বসানোটা বুঝে নিয়ে ঠিক করে করব। আরএমএস মানের সূত্র কি, ইআরএমএস সমান √1/t ইন্টিগ্রেশন 0 to t e স্কয়ার dt। সেটা ঠিক করে নিই, জিনিসটা আমাদের করতে সুবিধা হবে। 2e0t/t মাইনাস e0টা কমন গেলে 2t/t মাইনাস 1, ফাংশনটা কমপ্লিট করে নেব, কারণ হোল স্কয়ারে মানতে হবে। তাহলে 1/t e0টা আছে, তাহলে e0 স্কয়ারটা আমি আগেই বাইরে বার করে নিলাম, ইন্টিগ্রেশন 0 থেকে t স্কয়ার করলে কত হচ্ছে 4t²/t প্লাস 1 মাইনাস 4t/t dt হোল টু দি পাওয়ার হাফ। বসিয়ে দিলাম, তাহলে এটা আমাদের কত চলে আসছে, গ্রাফটা করে আমরা মুছে দেবো, উপরে হিসাবটা করব। যে কোনো গ্রাফ থেকে আমরা কি করে করব সেটাই একটা উদাহরণ বলা যেতে পারে। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 4, প্রবলেম নাম্বার 4। তাহলে এখান থেকে আসি আরএমএস, ছোট লিখেছি আরএমএস লিখি সমান, তাহলে e0²/t লিমিট তো বসাতে হবে, আমি তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। প্রথমটা তাহলে কত আসবে 4/t, t² মানে t³/3, t³ আমি একবারে লিমিটটা বসিয়ে দিচ্ছি 0 থেকে t, লিমিটটা আমি একবারে বসিয়ে দিচ্ছি, আমার তাহলে সুবিধা হচ্ছে কাছে। এটা থেকে হলো dt, 0 বসালে তো 0, কোনো সমস্যা নেই, তাহলে dt থেকে আসবে কত t প্লাস t মাইনাস 4/t, তাহলে t²/2, তাহলে t²/2 ক্লোজ হোল টু দি পাওয়ার হাফ। আমি একবারে লিমিট বসিয়ে দিয়েছি, তোমরা এখন ইন্টিগ্রেশনে খুব যথেষ্টই সরল, তো বুঝে নিতে পারবে, না বোঝার কিছু নেই। t² হলো t³/3, লিমিট বসিয়ে হলো ক্যাপিটাল t³/3, dt থেকে পেলাম স্মল t, লিমিট বসিয়ে হলো ক্যাপিটাল t, 4/tটা কমন, t এর হলো t²/2, তাহলে হলো ক্যাপিটাল t²/2। এবার তাহলে এটা হলো e0²/t, আচ্ছা এটা একটা কেটে যাচ্ছে, তাহলে হলো 4t² আমাদের হচ্ছে আমাদের এটা 3,
আমাদের লিমিটটা দেখে নিই। টি স্কোয়ার ছিল হ্যাঁ, তো এইটা তো হোল স্কয়ার, এটা টি স্কয়ার হবে, আমি লিখতে বলবো টি স্কয়ার। হ্যাঁ, তাহলে একটা টি থাকলো, ঠিকই আছে। এটা থাকলো প্লাস টি মাইনাস 2t 2t, আর তো কিছু নেই। এটা হচ্ছে হোল টু দি পাওয়ার রুট ওভার পুরোটা। আমি ওটা প্রথমে হোল স্কয়ার লেখার সময় একটু ভুল লিখেছিলাম, আমি ভুল লিখেই থাকি, তোমরা প্রত্যেক ভিডিওতে দেখবে ক্যালকুলেশন আমি ভুল করে ফেলি। যাই হোক, এই জিরোটা বাইরে নিয়ে চলে এলাম, তাহলে 1/4 টি গুলো কেটে যাচ্ছে, তাহলে 4 এর 3 প্লাস 1 মাইনাস 2, তাহলে কত আসছে? এই জিরো থাকলো, এটা থাকছে হচ্ছে 3, তাহলে 4 প্লাস 3 মাইনাস 6, তাহলে 7 মানে 1/√3, তাহলে এই 0/√3। তাহলে ERMS টা চলে এলো, ERMS টা চলে এলো E0/√3। খুব একটা ভালো অঙ্ক, তো আমরা সমাধান করে ফেলেছি। এরপর আমরা দেখি কোশ্চেন নাম্বার 8, কঠিন গাণিতিক। যেগুলো ভালো প্রবলেম সেগুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা এগুলো তো করবেই, তার সঙ্গে বাকিগুলো একটু চেষ্টা করবে। আরেকটা বলে যে একটি মোটরকে 220 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত করা হলো এবং কুণ্ডলীর প্রবাহ মাত্রা এত, ব্যাক ইএমএফ বা পশ্চাৎবর্তী তড়িৎচালক বল দিয়েছে এত, সোর্স ভোল্টেজ দিয়েছে, উৎসের বিভব, উৎস দিয়েছে 220 ভোল্ট, আচ্ছা পশ্চাৎবর্তী ইএমএফ দিয়ে দিয়েছে 80 ভোল্ট, বর্তনীর প্রবাহ মাত্রা দিয়েছে 25 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীতে যুক্ত রোধের মান কত? মোটরের যে কুণ্ডলী, একটি মোটরকে যুক্ত করা হয়েছে, তাহলে মোটর কুণ্ডলীর রোধের মান কত? তো আমাদের এফেক্টিভ ভোল্টেজ কি? আমাদের সোর্স ভোল্টেজ যদি ই হয়, তাহলে ই ইকুয়ালস টু ই এল প্লাস ই আর। ইন্ডাক্টর ভোল্টেজ মানে যেটা ব্যাক ইএমএফ, আর রেজিস্ট্যান্স ভোল্টেজ যেটা ইআর মানে আইআর, যেটা হচ্ছে মাইনাস এল ডিআই ডিটি। এল ব্যাক ইএমএফ এর মানটাই তো আমাদের দিয়ে দিয়েছে 80, এটা মাইনাস এল ডিআই ডিটির মানটাই হচ্ছে 80 দেওয়া আছে, প্লাসে বসে গেল। যদি এদিকে লিখতাম তাহলে মাইনাস 80 লিখতাম, প্লাস তাহলে এটা হলো আইআর। আর সোর্স দিয়েছে 220, তাহলে 220 এটা হলো 140 সমান আইআর, তাহলে আরটা চলে এলো। মানে টোটাল ভোল্টেজটা তো যদি এরকম জিনিসটাকে ভাবি, ইন্ডাক্টর, কুণ্ডলী, রেজিস্টার, এখানে সোর্স, আমি এসি সোর্সই দেখাই যেহেতু ব্যাক ইএমএফ বলেছে, ভ্যারিয়েবল সোর্স, টাইম ভ্যারিং সোর্স 220। তাহলে 220 ভোল্টটা এর যে ভোল্টেজটা সেটাকে কিছুটা কমিয়ে দেবে, সেটা কত কমিয়ে দিল? 140 করলো, সমান আইআর মানে 25 ইন্টু আর, তাহলে আর সমান তাহলে হচ্ছে 140/25। 140/25 মানে 5 দিয়ে কাটলে আমাদের 140/25 5.61। তাহলে কুণ্ডলীর রোধ হলো, কুণ্ডলীর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল বলেছে যেটা ব্যাক ইএমএফ বা পশ্চাৎমুখী তড়িৎচালক বল 80 ভোল্ট। তাহলে কুণ্ডলীর রোধ কত? এটা হলো কুণ্ডলীর রোধ, অতএব মোটরে যে কুণ্ডলী আছে তার রোধ হলো 5.6 ওহম। এরপর আমরা যে প্রবলেমটা দেখবো সেটা সাঁতরা পাবলিকেশনের কঠিন গাণিতিকের 10-টা IIT 98 এসেছিল, এলসি অসিলেশন। এলসি স্পন্দকের একটা অঙ্ক দিয়েছে আমাদের 10 নম্বর কোশ্চেন, কঠিন গাণিতিক। তোমাদের সঙ্গে চিন্তা দেখে নেবে,
আচ্ছা, একটি এলসি স্পন্দকের ধারক দিয়েছে, ক্যাপাসিট্যান্স দিয়েছে 5 মাইক্রোফ্যারাড, ইন্ডাকট্যান্স দিয়েছে LL1 দিয়েছে হচ্ছে 2 মিলি হেনরি। ওকে, এলসি স্পন্দক গঠন করা হলো, স্বাভাবিক কম্পনে কম্পিত হচ্ছে। কিউ এর সর্বোচ্চ মান, ম্যাক্সিমাম চার্জ স্টোর হবে 200 মিলি কুলম্ব, না কত মাইক্রো কুলম্ব, ধারকে ম্যাক্সিমাম আধান সঞ্চিত হতে পারে 200 মাইক্রো কুলম্ব। 1 নম্বর দিয়েছে সি যখন, কোশ্চেন নম্বর 1, কিউ যখন 100 মাইক্রো কুলম্ব তখন ডিআইডিটি কত? তো আমরা পড়েছি, কি পড়েছি, কিউ বাই সি মাইনাস এল ডিআইডিটি সমান 0, এটা দিয়ে আমরা শুরু করেছিলাম। তাহলে কিউ বাই সি, তাহলে ডিআইডিটি সমান আসছে আমাদের কিউ বাই এলসি। কিউ কত? 100 10 টু দি পাওয়ার -6, আমাদের এল কত? 2 10 টু দি পাওয়ার -3, সি কত? 5 10 টু দি পাওয়ার -6। আমরা ক্যালকুলেট করে নেব। ডিআইডিটি মানে হচ্ছে অ্যাম্পিয়ার পার সেকেন্ড। এই অর্ডারে উত্তরটা আসবে। তাহলে এটা চলে আসছে 2 × 10 টু দি পাওয়ার -3, নিচে হচ্ছে 5 × 10 টু দি পাওয়ার -5 × 10 টু দি পাওয়ার -6, 10,000, 10,000, তাহলে অ্যাম্পিয়ার সেকেন্ড ইনভার্স, 10 টু দি পাওয়ার 4 সেকেন্ড ইনভার্স। ওকে, পরের কোশ্চেনটা দিয়েছে কিউ যখন 200 তখন আই কত? কোশ্চেন নাম্বার 2, কিউ যখন 200 মাইক্রো কুলম্ব তখন আই কত? তো কিউ এর ম্যাক্সিমাম ভ্যালু দিয়েছে 200, তাহলে কিউ যখন ম্যাক্সিমাম হবে তখন তো চার্জিং কমপ্লিট হয়ে গেছে, তাহলে কোনো শক্তি আমার ইন্ডাক্টরের মধ্যে স্টোর থাকবে না, টোটাল এনার্জি স্টোর হবে কোথায়? ক্যাপাসিটরে। তাহলে এখানে আই এর মানটা 0 হবে। কেন আই 0 হলো? কারণ এই মুহূর্তে কিউটা ম্যাক্সিমাম, কিউ যখন ম্যাক্সিমাম টোটাল এনার্জি স্টোর হয়ে আছে অ্যাজ এ ইলেকট্রিক্যাল এনার্জি কোথায়? ক্যাপাসিটরের মধ্যে। ম্যাগনেটিক ফিল্ড এনার্জির মান 0, হাফ Li² 0, দ্যাট ইজ I = 0। ওকে, এটা যেহেতু ম্যাক্সিমাম, যেহেতু কিউ সময়টা কিউ ম্যাক্সিমাম, অতএব I এর ভ্যালুটা 0 হবে। ম্যাক্সিমাম যখন এখানে চার্জ স্টোর হয়ে যাবে, টোটালটাই এনার্জিটা হয়ে যাবে ইলেকট্রিক্যাল এনার্জি, আমার ম্যাগনেটিক ফিল্ড এনার্জি থাকবে না। কোশ্চেন নাম্বার 3, আই এর সর্বোচ্চ মান কত? আই ম্যাক্সিমাম। তো আমাদের ধারকে 3 নম্বর কোশ্চেন, আই এর সর্বোচ্চ মান কত? আই এর সর্বোচ্চ মান মানে কি? হাফ Li² আই ম্যাক্সিমাম। এই এনার্জিটা, ধারকের যে ম্যাক্সিমাম এনার্জি, সেটা কোথা থেকে আসে? ক্যাপাসিটরের ম্যাক্সিমাম এনার্জি থেকে। তো ক্যাপাসিটরের ম্যাক্সিমাম এনার্জিটাই কিন্তু এখানে চলে আসছে, দিয়ে কারেন্টটাকে ম্যাক্সিমাম করছে। তাহলে এখান থেকে আই ম্যাক্সিমামটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আই ম্যাক্সিমাম চলে এলো, আই ম্যাক্স ইকুয়ালস টু চলে আসে √Q² বাই হাফ কেটে গেল এলসি। তাহলে কিউ কত ছিল? কিউ ছিল হচ্ছে আমাদের ম্যাক্সিমাম 200, তাহলে 200 × 10 টু দি পাওয়ার -6 হোল স্কয়ার। এল কত ছিল? মুছে দিলাম লেখাটা, 2 × 10 টু দি পাওয়ার -3, সি ছিল মানে 5, তাই তো 5 মাইক্রোফ্যারাড মানে 10 টু দি পাওয়ার -6। এটা আমরা ক্যালকুলেট করে আই এর ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে যাব। তাহলে 200 × 10 টু দি পাওয়ার -6 হোল স্কয়ার ডিভাইডেড বাই
10 into 10 to the power minus 9, that is 10 to the power minus 8, যেটা হলো 4, তাহলে root 4 মানে 2, it is 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার হচ্ছে ধারকের সর্বোচ্চ, ধারক বলছি, আবেশকের সর্বোচ্চ প্রবাহ মাত্রা। আর একটা কোশ্চেন দিয়েছি, যখন প্রবাহ মাত্রা I এর সর্বোচ্চ মানের অর্ধেক তখন কি কত? যখন I সমান বর্তনীর আইটা ম্যাক্সিমাম কারেন্টের অর্ধেক তখন কিউ কত? তো দেখো, ইনিশিয়াল টোটাল এনার্জি ইনিশিয়ালি ধরলাম স্টোর হয়ে আছে, দ্যাট ইজ কিউ ম্যাক্স স্কয়ার বাই 2c। এটাই কিন্তু যে কোনো মাঝামাঝি মুহূর্তে যখন আবেশকের কারেন্ট ম্যাক্সিমাম হয়নি তখন হাফ এলআই স্কয়ার। এর মধ্যে এই যে ইলেকট্রিক্যাল ফিল্ড এনার্জি তার মধ্যে কিছুটা পাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এনার্জি, আর বাকিটা কিন্তু সেই মুহূর্তে যতটা চার্জ কিউটা কিছুটা কমে গেছে, কিউ কিছুটা কমে গেছে, কেন? কিছু পরিমাণ এনার্জি কনভার্ট হয়ে গেছে ম্যাগনেটিক ফিল্ড এনার্জিতে, কিউ বাই 2c। তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা আই এর মানটা কত বলেছে? ম্যাক্সিমামের অর্ধেক, ম্যাক্সিমাম হলো 2, তাহলে এটা হবে 1, তাহলে কিউ স্কয়ার বাই 2c আমাদের কত আসবে? তাহলে 200 into 10 to the power minus 6 whole square by 2 into 5 into 10 to the power minus 6 equals to half। L ছিল কত জানো আমাদের? L ছিল 2 into 10 to the power minus 3 I square, I টা বলেছে ম্যাক্সিমামের অর্ধেক মানে 1 প্লাস কিউটা বার করতে হবে, ওই মুহূর্তে কিউ কত? কিউ স্কয়ার বাই 2 into c মানে 5 into 10 to the power minus 6। তাহলে এখান থেকে আমরা কিউটা ক্যালকুলেট করব, করে দেখব কত আসে, ক্যালকুলেটর দিয়েই করব। তাহলে এটা হচ্ছে 2 into 10 to the power minus 4 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 10 to the power minus 5। আচ্ছা, এদিকটা হলো 1 এর 250, আমি জাস্ট একটু ভেঙেই করি। এদিকটা হলো 1 এর 250, 1/250, এটা কেটে গেল, হাফ হাফ কেটে যাচ্ছে, হাফ আর 2 কেটে গেল, 10 to the power minus 3 থাকে, মানে 1 এর 1000 প্লাস কিউ স্কয়ার বাই দিস 10 to the power minus 3। তাহলে 1 এর 250 মাইনাস 10 to the power minus 3 যেটা এলো ইনটু হবে 10 to the power minus 5 যেটা এলো তার রুট। কিউটা দিচ্ছে 1.732 10 to the power minus 4 কুলম্ব বা 172.2 10 to the power minus 6 কুলম্ব বা 173.2 মাইক্রো কুলম্ব। ঠিক আছে, ওই মুহূর্তে কিউ এর মানটাও আমাদের মিলে গেছে। তো এটা খুব একটা ভালো অঙ্ক ছিল, এলসি অসিলেশনের একটা অঙ্ক আমরা করিনি, তো আমরা সাঁতরা পাবলিকেশনের বইতে পেলাম, এবং সাঁতরা পাবলিকেশন থেকে বেশ কিছু ভালো অঙ্ক 10এরটা করলাম, 8এরটা করলাম, 9এরটা থিওরি। তো আমরা অঙ্কগুলো আস্তে আস্তে করছি। এরপর দেখো 7এর অঙ্কটা, 7এর কঠিন গাণিতিক 7। ভালো অঙ্কগুলো আমরা আস্তে আস্তে শেষ করে ফেলছি। একটি 50 ওয়াট 100 ভোল্ট বাল্বকে 200 ভোল্ট বাল্ব বলেছে, 50 ওয়াট 100 ভোল্ট মানে ম্যাক্সিমাম আমরা পোটেনশিয়াল ডিফারেন্স দিতে পারি 100 ভোল্ট, একে যুক্ত করা হচ্ছে, এটা বাল্ব আছে। এটাকে এসি সোর্সের সঙ্গে যোগ করা হলো। ভোল্ট 50 হার্জ এটা বলে দিয়েছে। তাহলে রেজিস্ট্যান্সটা হচ্ছে ভি স্কয়ার বাই আর, মানে ভি স্কয়ার বাই পি মানে হচ্ছে 100 স্কয়ার বাই 50, তাহলে 10,000 বাই 50,
তাহলে 200, এর হচ্ছে 200 ওহম। ওকে, 200 ওহম 50 হার্টজ। বাল্বের সঙ্গে শ্রেণী সমবায়ে কত ধারক যোগ করতে হবে? ধরলাম একটা ধারক যোগ করা হলো সি ধারক যোগ করতে হবে। তো ম্যাক্সিমাম কতখান দিয়ে কারেন্ট যেতে পারে? আইটা কত? আইটা হচ্ছে আমাদের ভি বাই পি বাই ভি, পিটা হচ্ছে আমাদের 50 বাই 100, দ্যাট ইজ হাফ অ্যাম্পিয়ার। এখান দিয়ে যে কারেন্টটা পাস করবে সেটাকে হাফ অ্যাম্পিয়ার হতে হবে, হাফ অ্যাম্পিয়ার কারেন্ট ওখানে পাস করবে। সি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, তাহলে এখান থেকে আমরা জেড বার করে নেব। তাহলে আই সমান হচ্ছে ই বাই জেড। এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা কিন্তু দেখো ই বাই জেড, এটা কিন্তু আরএমএস কারেন্টটা নিয়ে চিন্তা করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ই বাই জেড, ই কত 200, ই আরএমএস বাই জেড, জেড কত রুট ওভার আর স্কয়ার প্লাস 2 পাই এফএল এফসি 1 বাই 2 পাই এফসি হোল স্কয়ার। ওকে, আর এর মানটা কত দিয়েছে আমাদের? নিচে 200, তাহলে 200 বাই 200 স্কয়ার প্লাস 1 বাই 4 পাই স্কয়ার, এফ দিয়েছে কত 50, 50 স্কয়ার ইন্টু সি স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা মানটা যদি বসিয়ে দিই, আর এর মানটা হাফ, এখান থেকে সি এর ভ্যালুটা ক্যালকুলেট করি, তাহলে সি স্কয়ার চলে আসছে কত? তাহলে এটা 400, তাহলে 400 স্কয়ার, 400 স্কয়ার মাইনাস 200 স্কয়ার সমান ওটা, তাহলে 1 বাই 4 পাই স্কয়ার ইন্টু 50 স্কয়ার ইন্টু 400 স্কয়ার মাইনাস 200 স্কয়ার। সি বেরোলো, তাহলে এখান থেকে সি বার করতে গেলে রুট করতে হবে, এটা আমরা ক্যালকুলেটরে বসে দেখব কত আসে। দিস ইজ 4, এটা আমাদের 1 বাই রুট দিয়ে নিই একবার, রুট ওভার 1 বাই 4 পাই স্কয়ার ইন্টু 50 স্কয়ার ইন্টু 400 স্কয়ার minus 200 square close 9.188 10 to the power minus 6, 9.188 into 10 to the power minus 6 farad, মানে 9.19 বলতে পারি, কারণ 188 আছে, 9.19 বা 9.2 বলা যায়, এত মাইক্রো ফ্যারাড, 9.19 মাইক্রোফ্যারাড আমাদের অঙ্কের অ্যান্সারটা চলে। ঠিক আছে, তো প্রত্যেকটাই ভালো অঙ্ক, ছোট ছোট আমরা অঙ্কগুলো একটু করছি। আর কোনটা দেখা যেতে পারে? আর আমরা দেখি 5 নম্বর অঙ্ক দেখি, ট্রান্সফরমারের একটা অঙ্ক আছে, কঠিন গাণিতিক 5। তোমরা প্রবলেমগুলো ভালো করে করবে, এই টাইপের প্রবলেম আর আরএমএস গড় মান নির্ণয়ের প্রবলেম, এই প্রবলেম দেখলেই যথেষ্ট, আর কোনো এক্সট্রা প্রবলেম লাগবে না বোর্ড এক্সামের জন্য বলা যেতে পারে। যেই মেন নিটের জন্য আলাদা আমি একটা ভিডিও বানাবো, যখন বানাবো তখন তোমরা পেয়ে যাবে। তো এখন কিন্তু এখানে কোনো বোর্ড এক্সামের জন্য এই যা টাইপ অঙ্ক করালাম, এখন একটা অঙ্ক করব। তো আরএমএস মান গড় মান নির্ণয়ের বেশ কিছু তোমাদের অঙ্ক করিয়ে দিয়েছি, আর আজকে যে অঙ্কগুলো করলাম এর বাইরে কোনোদিন কোনো অঙ্ক আসবে না বোর্ড এক্সামে। আর এবং মনে রাখবো প্রতি বছর কিন্তু একটা করে অঙ্ক দেয় এলসিআর থেকে, এই এসি সার্কিট থেকে, এখান থেকে আমাদের 5 নম্বরে একটা প্রশ্ন আসে ইন্ডাকশন এসি থেকে, তো গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে। কত নম্বরটা বললাম? 5-এর। বলছে এটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা মানে এনপি, প্রাইমারি কয়েল মানে মুখ্য কুণ্ডলী বা প্রধান কুণ্ডলী 500, গৌণ কুণ্ডলী 1000, সেকেন্ডারি হলো আই মানে হচ্ছে স্টেপ আপ মানে আরোহী, আরোহী ট্রান্সফরমার, এটা আমরা বুঝতে পেরে গেলাম কারণ সেকেন্ডারি পাক সংখ্যা বেশি। নেক্সট
প্রযুক্ত ভোল্টেজ মানে ভি ভি ইনপুটটা দিয়েছে কত, প্রযুক্ত ভোল্টেজ হচ্ছে 200 ভোল্ট। গৌণকুণ্ডলীর রোধ দিয়ে দিয়েছে, গৌণকুণ্ডলীর একটা রোধ আছে, গৌণকুণ্ডলীর লোড রেজিস্ট্যান্স বা লোড রোধ 200 ওহম না কত দেখলাম, সরি 100 ওহম, 100 ওহম। বা তাহলে আদর্শ ধরে নিয়ে মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা কত, মুখ্য কুণ্ডলী আইপিটা বের করতে হবে। আইডিয়াল যদি ধরি তার মানে কি NS বাই NP ইকুয়ালস টু VS বাই VP ইকুয়ালস টু IP বাই IS। আইডিয়ালের ক্ষেত্রে উল্টে যায় এবং এই সূত্রটা হচ্ছে আদর্শ ট্রান্সফরমারের ক্ষেত্রে রূপান্তরক। আদর্শ রূপান্তরকের ক্ষেত্রে এটা ঘটে। তাহলে আমাদের RL দিয়ে দিয়েছে, দেখো এটা কোন লোডটা দিয়েছে কোথায়, আউটপুট নিশ্চয়ই, আউটপুট, হ্যাঁ এটা হচ্ছে আউটপুট, এটা গৌণ কুণ্ডলীর, তাহলে গৌণ। তাহলে দেখো আমরা 500 বাই 1000 সমান লিখতে পারি VS বাই 200। 500 1000 এটা দিয়েছে হচ্ছে VS, 200 এটা হচ্ছে VS, VSটা বার করি। তাহলে সেকেন্ডারি ভোল্টেজ, তাহলে গৌণ কুণ্ডলীর বিভব, গৌণ কুণ্ডলীর সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কত আসছে আমাদের, এটা আসছে 200 বাই 2 মানে 100 ভোল্ট। তাহলে গৌণ কুণ্ডলীর রোধ এটা, তাহলে I সেকেন্ডারি কত, অতএব I সেকেন্ডারি তাহলে কত, বা পাওয়ারটা একবারে বার করতে পারি। তাহলে I সেকেন্ডারি কত, VS বাই RL, তাহলে 100 বাই 100 1 অ্যাম্পিয়ার। এবার আমরা কি জানি, আদর্শ ক্ষেত্রে VS IS সমান VP IP। আমরা এখানে সবগুলো মানি বসিয়ে দিতে পারি। তাহলে VS কত পেয়েছি, VS হচ্ছে 100, I সেকেন্ডারি পেয়েছি 1, VP কত পেয়েছি, VP হলো 200, I প্রাইমারি কত এটা, তাহলে IP এর প্রাইমারি চলে এলো 100 বাই 200 মানে হচ্ছে হাফ। অ্যান্সার আমাদের কত দেওয়া আছে, I প্রায় আদর্শ মুখ্য কুণ্ডলী, আমরা হয়তো মনে হচ্ছে হিসেবটা গন্ডগোল করলাম, একবার দেখবো আমরা অঙ্কটা। এখানে 8 অ্যাম্পিয়ার দেওয়া আছে, আমি একবার দেখে নিই। আমাদের গৌণ কুণ্ডলীর প্রথমটা একটু পড়ে নিই অঙ্কটা, আমরা দেখি কোথায় ভুল করলাম। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, প্রাইমারি কয়েল 500, সেকেন্ডারি হচ্ছে 100 1000। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, প্রাইমারি ভোল্টেজ দিয়ে দিয়েছে 200, গৌণ কুণ্ডলীর রোধ হচ্ছে 100। আচ্ছা তাহলে NS বাই NP মানে 500 বাই, এই তো ভুল করেছি, ভুল লিখেছি এখানটা, এটা তো দিয়েছে NS, এটা আমি NP মান বসিয়েছি, এটা হলো তার মানে 1000 বাই, একটু লিখতে ভুল হয়েছে সরি। তাহলে NS টা কত, 1000 বাই 500। উত্তরটা না দেখলে আমাদের অঙ্কটা ভুলই থেকে যেত, তাহলে এটা চলে আসছে 400 400 ভোল্ট। তাহলে এটা হবে 400 মানে 4 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, তাহলে এটা 4 আর এটা কত দিয়েছে, লোড রেজিস্ট্যান্স দিয়েছে 100ই তো দিয়েছে। মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা নির্ণয় করা, আমি ক্যালকুলেশন আর তো কোথাও ভুল দেখতে পাচ্ছি না। প্রাইমারি ভোল্টেজ দিয়েছে এটা, তাহলে 2 400 হয়ে গেল সেকেন্ডারি, তাহলে ও এটা তো 100 নয় সরি, এটা তো হচ্ছে VS টা কত বেরোলো জানো, 400, এটা চলে এসেছে 400 × 4 সমান 200, তাহলে এটা চলে আসছে 8। রাইট, লাস্ট অঙ্ক আমি এটাই আজকে করালাম। তো এরপর দেখি আর কিছু করা যায় কিনা। তো যাই হোক এটাই আজকে থাক। তো ছায়া প্রকাশনী এবং ছাত্র পাবলিকেশনে যে কটা ভালো অঙ্ক ছিল সব কটা আমি করিয়ে দিয়েছি। তো তোমরা অঙ্ক কটা ভালো করে নিও এবং বুঝে নেওয়ার চেষ্টা করো।
আর এই কটা অঙ্ক যদি কেউ ভালো করে বোঝে বা করে তাহলে তার বোর্ড এক্সামের জন্য আর কোনো এক্সট্রা অঙ্ক করতে হবে না, এই কটাই যথেষ্ট, এনাফ। এই টাইপের ছাড়া অন্য কোনো অঙ্ক আসবে না। আমরা যা যত রকম ভ্যারিয়েশন হয়, আগের দিনও কিছু অঙ্ক করিয়েছি, আজকেও কিছু অঙ্ক করিয়েছি, অঙ্কগুলো তোমরা ভালো করে দেখবে। আর সহজ গাণিতিক বা সেট ওয়ানের যে অঙ্কগুলো আছে, ছায়া প্রকাশনী সেট ওয়ান বা সাঁতরা পাবলিকেশনের সহজ গাণিতিকের অঙ্কগুলো দেখবে। এছাড়াও তোমাদের কাছে মহাদেব দাস খানের যদি বই থাকে সেই অঙ্কগুলো দেখতে পারো, আমরা বেঙ্গলি মিডিয়ামের কথা বলছি, ওকে। তো সেগুলো তোমরা ফলো করতে পারো। যদি কোনো প্রবলেমে তোমাদের আটকায় সেটা আমার কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই করে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। এরপরের দিন আমরা চলে আসবো আমাদের পরবর্তী চ্যাপ্টার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, মোস্ট ইন্টারেস্টিং চ্যাপ্টার। বেশ কিছু নতুন নতুন জিনিস শিখবো। তো আমাদের নাম্বারটা খুব কম আছে, জিনিসপত্র খুব বেশি নেই, কিন্তু যতটা করা যায় সেটা আমরা চেষ্টা করবো। হয়তো দুটো ভিডিও হবে, একদিন একটা থিওরি, একদিন একটা প্রবলেম। তো সাঁতরা পাবলিকেশনে বেশ কিছু ভালো প্রবলেম আছে, ছায়া প্রকাশনীতেও আছে। তো তোমরা দুটো বই ভালো করে করার চেষ্টা করবে বোর্ড এক্সামের জন্য। তো প্রবলেমগুলো তোমরা ভালো করে নিও। আমি আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা এই ভিডিওটা ভালো করে দেখতে থাকো এবং চ্যাপ্টারটা রেডি করে ফেলতে শুরু করো, কারণ এইচএস কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। স্কুল হোক বা না হোক সেটা বড় কথা নয়, আমাদের বোর্ড এক্সাম কিন্তু এগিয়ে আসছে। রেজাল্ট ভালো করতে হবে, চেষ্টা করলে ভালো করা যাবে। তো তার জন্য প্র্যাকটিস করো, আর যে থিওরিগুলো করাচ্ছি একটু ভালো করে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করো, নাহলে কিন্তু হবে না। লিখে ব্যাপারগুলো বুঝে নেওয়ার চেষ্টা করো এবং ভালো করে শোনো, যে কথাগুলো বলছি, যে যুক্তিগুলো বলছি সেগুলো ভালো করে শোনার চেষ্টা করো। আজকে বলেই শেষ করছি। সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।